হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 5 মার্কের দুটি প্রশ্ন উত্তর নিয়ে। মডিউল 2 থেকে তোমাদের ইম্পর্ট্যান্ট এই যে তোমরা মডিউল 2টা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের 5 নম্বরের 2টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, আকবরের শিক্ষাক্ষেত্রে অবদান কী ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমাদের আকবরের যে শিক্ষাক্ষেত্রে অবদানটা আছে সেটা ভালো করে কিন্তু পড়তে হবে। তাহলে দেখো, প্রথমে ভূমিকা ইন্ট্রোডাকশান লিখতে হয়। মুঘল সম্রাট আকবর 1556 থেকে 1605 খ্রিস্টাব্দে ভারতবর্ষের ইতিহাসে একজন যুগান্তকারী শাসক ছিলেন। তিনি ধর্মনিরপেক্ষ ও উদারচেতা নীতির মাধ্যমে সমাজে শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় সহিষ্ণুতা বিস্তারে অসাধারণ ভূমিকা রেখেছেন। শিক্ষাক্ষেত্রে তার অবদান ছিল গভীর, সুদূরপ্রসারী এবং আধুনিক শিক্ষার ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ। তারপরে মূল পয়েন্ট, নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার প্রচলন। এখানে তোমাদের টু দ্য পয়েন্টগুলোকে তোমাদের সাজানো হয়েছে। ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার প্রচলন। আকবর ধর্মীয় গোঁড়ামি পরিহার করে শিক্ষায় ধর্মনিরপেক্ষতা প্রবর্তন করেন। তিনি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, জৈনসহ ধর্মাবলম্বীদের শিক্ষালাভের সমান সুযোগ দেন। এই উদার নীতির ফলে শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িক বিভাজন হ্রাস পায়। তারপরে 2 নম্বর পয়েন্টে বলছে, পাঠ্যসূচিতে বৈচিত্র্য আনা। আকবর কেবল ধর্মীয় বিষয় নয়, দর্শন, বিজ্ঞান, গণিত, ইতিহাস, সঙ্গীত, চিত্রকলা এসব বিষয়কেও শিক্ষার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেন। এর ফলে শিক্ষা আরও ব্যবহারিক ও বাস্তব জীবনের সাথে সম্পর্কিত হয়, যা তৎকালীন শিক্ষার দিগন্ত বিস্তৃত করে। তারপরে মক্তব ও মাদ্রাসার আধুনিকায়ন। মক্তব মানে হচ্ছে কি? মক্তব মানে যেটাকে অ্যারাবিকে, উর্দুতে সেটাকে কি বলে? মাদ্রাসা, মানে যেগুলো বই পড়ায়, মৌলবি। মাদ্রাসাগুলোর পাঠদান উন্নয়ন করেন। পুরনো কায়দার পরিবর্তে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য দক্ষ শিক্ষকের ব্যবস্থা, গ্রন্থ ভাণ্ডার সংরক্ষণ ও পাঠ্য বই সংস্কার করেন। এর মাধ্যমে ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান চর্চাও উৎসাহিত হয়। তারপরে কি আছে? বিদ্বান পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা। আকবর দরবারে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান পণ্ডিতদের আমন্ত্রণ জানাতেন ও তাদের মতামত গ্রহণ করতেন। ফতেহপুর সিক্রির ইবাদতখানায় ধর্মীয় আলোচনা এবং জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। এতে জ্ঞান চর্চা ও সহিষ্ণুতার পরিবেশ গড়ে ওঠে। শিক্ষাক্ষেত্রে অনুদান ও বৃত্তি প্রদান। এখানে কি বলছে? তিনি দরিদ্র ছাত্রদের জন্য অর্থনৈতিক সাহায্য প্রদান করেন এবং শিক্ষকদের নিয়মিত সম্মানী দিতেন, মানে সম্মান যে দেয় আর কি, খরচ। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি খরচে শিক্ষা চালু করেন। এর ফলে দরিদ্র নিম্নবিত্ত শ্রেণীর মানুষ শিক্ষার সুযোগ পায়। বই অনুবাদ ও গ্রন্থ সংরক্ষণ। এখানে কি হচ্ছে? এখানে আকবরের আমলে সংস্কৃত, ফরাসি, অন্যান্য ভাষার বহু গ্রন্থ অনুবাদ করা হয়। মহাভারত অনুবাদ করে রাজা নমা নামে ফার্সিতে প্রকাশ করা হয়। এসব উদ্যোগ জ্ঞান সংস্কৃতির বিনিময় ঘটায় এবং শিক্ষার পরিধি প্রসারিত করে। 7. নারী শিক্ষার সূচনা। যদিও সীমিত আকারে, তবু আকবর রাজপরিবারে নারী শিক্ষার প্রচলন করেন। তিনি রাজকন্যাদের আরবি, ফার্সি, ইতিহাস ও সাহিত্য শিক্ষায় উৎসাহ দেন। এটি পরবর্তী যুগে নারী শিক্ষার ভিত্তি স্থাপনে ভূমিকা রাখে। উপসংহারটা তোমরা এভাবে লিখবে: আকবর ছিলেন একজন দূরদর্শী ও শিক্ষানুরাগী সম্রাট, যিনি ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে শিক্ষা ব্যবস্থাকে উন্নত মানবিক করেছিলেন। তার শিক্ষা বিষয়ক সংস্কার শুধু তৎকালীন সমাজেই নয়, পরবর্তী যুগের শিক্ষানীতিতেও প্রভাব বিস্তার করে। তিনি ছিলেন এক
ঐতিহাসিক শিক্ষা বিপ্লবের পথিকৃৎ। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, তোমরা যারা এডুকেশন মাইনর সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো বা সংগ্রহ করতে চাইছো, তাহলে এই যে নম্বরটা দেখতে পাচ্ছ নিচে নম্বরে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে পারো। তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। তারপরে কি আছে, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভূমিকা, মধ্যযুগ 1206 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টপূর্বাব্দে ছিল ভারতীয় শিক্ষার এক বিশেষ পর্ব। এই সময়ে শিক্ষা ছিল মূলত ধর্মকেন্দ্রিক, মৌখিক এবং গুরু শিষ্য সম্পর্ক নির্ভর। মুসলিম শাসকদের প্রভাবে ইসলামী শিক্ষা এবং হিন্দু সমাজে প্রাচীন পাঠশালার ধারা চালু ছিল। এই যুগে শিক্ষা ছিল সীমাবদ্ধ, তবে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মেন পয়েন্ট, ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এখানে ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থাটা মূল পয়েন্ট। এখানে কি বলছে, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা ছিল একেবারে ধর্মনির্ভর। মুসলমানদের মধ্যে কোরআন, হাদিস, আরবি ব্যাকরণ ও ইসলামী আইন ফিকা শেখানো হতো। হিন্দুদের মধ্যে বেদ, উপনিষদ, পুরাণ, ন্যায় দর্শন বিষয়ে শেখানো হতো। শিক্ষার উদ্দেশ্য ছিল ধর্মীয় জ্ঞান অর্জন বা ধর্ম পালন শেখানো। এর ফলে শিক্ষা সার্বিক মানবিক বিকাশের পরবর্তী একমুখী হয়ে ওঠে। তারপর শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, তোমরা এই পয়েন্টগুলো জাস্ট একটু দেখে নাও। শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, তারপর কি আছে, মৌখিক ও মুখস্থ নির্ভর, মানে মৌখিক থাকবে, তার সঙ্গে মুখস্থ কিছু পাঠ তাদেরকে বলতে হবে ধর্মীয় প্রতিষ্ঠানে। এই যে এই সময় বই বা লিখিত সামগ্রী খুব কম ছিল। তখনকার সময় কিন্তু আকবরদের আমলে বই বা লিখিত কোনো মানে তাদের কিন্তু ছাপানো কোনো বই ছিল না। ফলে শিক্ষাদান পদ্ধতি ছিল মৌখিক, মানে শিক্ষক মুখে পড়াতেন আর ছাত্ররা মুখস্থ করতো, এইরকম আর কি। ধর্মীয় শ্লোক, সূরা বা শাস্ত্রগুলি মুখোমুখি আবৃত্তি করা হতো। এর ফলে বিশ্লেষণাত্মক ও গবেষণামূলক চিন্তা খুব একটা বিকশিত হতো না, খুব একটা উন্নতি হতে পারতো না আর কি। তারপরে নারী শিক্ষার সীমাবদ্ধতা, এটা ছিল, এটা দেখে নাও, বিষয়বস্তুর সীমাবদ্ধতা। তারপরে এইখানে তোমরা শেষ করবে, যেহেতু 5 মার্কের প্রশ্ন, খুব বেশি লেখার প্রয়োজন হচ্ছে না। তারপর উপসংহার দিয়ে শেষ আর কি। তোমরা যদি এরকম পিডিএফ নোটস তোমরা পেতে চাও, অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করো। এরকম টু দ্য পয়েন্ট তোমরা নোটস পেয়ে যাবে। এক্সামিনার যেভাবে খাতা দেখতে পছন্দ করেন, ইউনিভার্সিটি গৌরবঙ্গর আন্ডারে ইসলামী শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, বৈশিষ্ট্য ও শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই নোটসগুলো আমাদের অভিজ্ঞ টিচার দ্বারা এগুলো তৈরি করা হয়। অর্থাৎ আমি যেমন মানে এই এডুকেশন নয়, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস এগুলো আমি নিজেও দেখি। তাছাড়া যেমন হচ্ছে জিওগ্রাফি, সংস্কৃত, এই সাবজেক্টগুলো বেসিক্যালি আমাদের অন্যান্য টিচাররাও দেখেন। তো যাই হোক, তোমরা ভালো করে স্টাডি করো।